স্যার কিছুই তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। নেট প্রবলেম করে, কি যে অবস্থায় আছি, প্রতিষ্ঠানে এত টাকা দিয়ে নেট, কি বলবো, কিছু বলাও যায় না, বুঝতে পারছো? কিছু বললেও জি স্যার, প্রচুর নেট প্রবলেম, অনেক নেট প্রবলেম। বাংলাদেশে 4G চলতেছে, কিছুদিন পর 5G আসবে, আর এখানে নেট প্রবলেম। যাক, এখন দেখতে পাচ্ছ তো? আচ্ছা, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। নজরুল ইসলাম আমাদের সাম্যবাদের কবি, আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, তাই না? জি স্যার। আজকে আমাদের ক্লাসের শুরুতে আমি যে তোমাদের প্রেজেন্টেশনটা তৈরি করে নিয়ে এসেছি, সেটার জন্য এখন আমি আলোচনা করব। আর এতক্ষণ তোমাদের এই আবৃত্তিটা দেখালাম, ভিডিওটা দেখালাম, শুধু প্রয়োজন, অর্থাৎ ভিডিওটা তোমরা শুনে মনোযোগ দিয়ে যে শুনবে, এটা অনেকটা কবিতাটা সম্পর্কে বিশেষভাবে একটা বার্তা দিয়েছে তোমাদের ভিতর, অর্থাৎ মানুষের পুরো কবিতাটা আমি তোমাদের আবৃত্তিটা শোনালাম। এখন যে ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের এখন মিউট করে দাও, আমি যখন প্রশ্ন করব তখন কথা বলবো। হ্যাঁ, এখন সবাই মিউট করে দাও। দেখো, আমাদের যে দেশপ্রেম, আমাদের যে জাতীয়তাবাদ, আমাদের বাংলাদেশ গঠিত হওয়া, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের বাংলাদেশ তৈরি হওয়া, সেই বাংলাদেশের পিছনে যে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস। আর সেই দুটি ইতিহাসের জন্যই আমরা আজকে বাংলাদেশী। আর এই জন্য বাংলাদেশী হওয়ার কারণে আমাদের বিশেষ একটা পরিচয়, আমরা হচ্ছে কি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই একেবারে ভাই ভাই, ভাই বোন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আর এই যে দেশপ্রেম, এটা কিন্তু মানুষ যে প্রকৃতি, অর্থাৎ মানুষ আল্লাহর সৃষ্টি, অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি, যে মানুষ যে বৈশিষ্ট্য হওয়া উচিত, আমাদের বাংলাদেশি যারা বসবাস করি তারাও কিন্তু সেই বৈশিষ্ট্যের অধিকারী। হঠাৎ করে আমরা ইচ্ছে করেই কাউকে সাম্প্রদায়িক, ধর্মীয় উস্কানিমূলক আঘাত করি না। আর এই জন্যই কাজী নজরুল ইসলাম আমাদের এই বাংলাদেশে তার লেখায় শুধু বিদ্রোহী ভাব এটা নয়, তারপর সাম্যবাদী ভাব এটা নয়, তিনি বাংলাদেশকে ইঙ্গিত করে অধিকাংশ কবিতা, অর্থাৎ বাংলাদেশের মানুষের যে আত্মিক, বাংলাদেশের মানুষের সংগ্রাম প্রিয়তা, অর্থাৎ আমরা যে কতটুকু অধিকারের জন্য বাঁচতে পারি, অধিকারের জন্য বিদ্রোহ এবং করতে পারি, সেই বিষয়গুলো, এবং অত্যাচার নির্যাতনের মাত্রা আমাদের উপর কতটাই চালায়, তারা নির্যাতনকারী, শোষণকারী, এই ব্রিটিশ শুরু করে যাদের মাইক অন করা শেষ, সবাই মাইক অফ করে দাও। এই যে তুমি কথা বলবে না, হ্যাঁ, সমস্যা হলে তো আমি শুনতে পাচ্ছি, আমি তো এখান থেকে শুনতে পাই না, আমি তো সবই এখান থেকে টের পাই। হ্যাঁ, তুমি শোনো, তুমি ক্লাস মনোযোগ দাও। তারপর এই যে বিষয়গুলো, আমাদের সাম্প্রদায়িক চেতনার বিষয়টাই কবি কাজী নজরুল ইসলাম মানুষ কবিতায় অন্তর্ভুক্ত করেছে। সবাইকে স্বাগতম। এই যে দেখো, প্রথম চারটি ছবি এখানে দেওয়া আছে। দেখো, কিছু ভিক্ষুক, অর্থাৎ অসহায় শ্রেণীর মানুষ, যাদের টাকা পয়সা নেই, তারা মানুষের কাছে সাহায্য চাচ্ছে। আর এই যে দেওয়া হচ্ছে নিচে, দেখো, যারা কিছু প্রতিবন্ধী, অর্থাৎ আমরা যাকে অটিস্টিক বলি, হ্যাঁ, অর্থাৎ তাদের যে অধিকার সেটাও আছে, কিন্তু আমাদের বিভিন্ন শ্রেণী বৈষম্যের কারণে এরা অধিকার বঞ্চিত সমাজে, তাই না? এবং তোমরা পূজারীর কথা দেখেছো, তারপরে যে মসজিদের যে হুজুর, ইমাম সাহেব বা মুয়াজ্জিন, তার আচরণটা দেখেছো। সব মিলিয়ে
আর এই যে অসহায় মানুষের কথা, ভিক্ষুক দাঁড়ে দাঁড়ে যায়, তাদের কথা শুনেছো এই মানুষ কবিতায়, দেখছো তাদের কথা আছে। তারপর এখানে দেখো, এখানে এই যে শ্রেণীর মানুষগুলা মানুষ কবিতা কাজী নজরুল ইসলাম অন্তর্ভুক্ত করেছেন, সেই শ্রেণীর মানুষগুলো এখানে দেখো আছে। গির্জা, তারপর এই যে বৌদ্ধ পাদ্রী আর কি, যারা খ্রিস্টান সম্প্রদায় পাদ্রী বলা হয়, আর আমাদের হুজুর ইমাম সাহেব। তারপর ওখানে এই যে দেখো মন্দিরের চিত্র। আজকে পাঠ পরিচিতি, এটা তো জানোই, তোমাদের 10ম শ্রেণীর ক্লাস। মানুষ কাজী নজরুল ইসলাম। আর এই যে এই চিত্রটা দেখো, একই মঞ্চে সবাই, তাই না? সব ধর্মের মানুষ একই মঞ্চে উপস্থিত। কবি পরিচিতি, এই আমাদের যে পাঠ মানুষ কবিতায় যে বিশেষ আলোচনা, কবি পরিচিতি লিখতে পারবে, নতুন তথ্য লিখতে পারবে, কবিতাটির মূল করতে পারবে। আমাদের লেখক অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম, তার পরিচিতি আমরা দেখি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, কাজী নজরুল ইসলামের ছবি। তারপর তার জন্ম 1899 খ্রিস্টাব্দের 25শে মে, 11ই জ্যৈষ্ঠ 1306 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে। হ্যাঁ, তার জন্ম পশ্চিমবঙ্গের মহকুমার চরুলিয়া। আগে জেলা ছিল না, মহকুমার নাম বলতো। একটা জেলার বড় অংশে সেই অংশটাকে বলা হতো মহকুমার। ওকে। তার পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতার নাম জাহেদা খাতুন। তার শিক্ষা জীবন গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা শুরু করে, পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে। তার কর্মজীবন মসজিদের ইমামতি, লেটুর দলে যোগদান, 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনী, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তোমরা জানো 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 সালে। আর তিনি 1917 সালে সেই সেনাবাহিনীতে যোগ দিয়ে পল্টন ময়দানে যোগ দেন এবং তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। তার এটা হচ্ছে বিশেষ কীর্তি। সাম্যবাদী ধারার তিনি রাজনীতি, পত্রিকা সম্পাদনায় এবং চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন এবং তার কণ্ঠে অনেক গান তিনি গেয়েছেন। তার যে রচিত গান, তাই প্রায় 500-র উপরে রচিত গান, আরো অনেক, কিন্তু বলা হয় এই গানগুলা তিনি রচনা করেন এবং তিনি নিজ কণ্ঠে তিনি সুরকারও ছিলেন। হ্যাঁ, তার সাহিত্য সাধনাকে পেশা হিসেবে তিনি নিয়েছিলেন, আর এই জন্যই আমরা কাজী নজরুলকে আমাদের বাংলা সাহিত্যে পেয়েছি। আমাদের কবি বলা হয়, অর্থাৎ কাজী নজরুল ইসলাম যদিও পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমাদেরই অর্থাৎ বাংলাদেশিদেরই কি মনন শিল্পী তিনি। তার বিশেষ কাব্যগ্রন্থগুলো দেখো, সাম্যবাদী, অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাত, সিন্ধু হিন্দুল, সর্বহারা, সন্ধ্যা, প্রলয় শিখা, দুইবার এসছে, তবু দুইবার শুনলে। উপন্যাস বাদনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। তার নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা। তার গল্প গ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। এই হচ্ছে তার সাহিত্য, অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্য হচ্ছে তার অগ্নিবীণা। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিদ্রোহী কবিতা। হ্যাঁ, এই অগ্নিবীণারই অন্তর্গত বিদ্রোহী। তিনি মানুষের ভিতর অগ্নি অর্থাৎ আগুন তৈরি করে দিয়েছেন এই শোষক শ্রেণীর বিরুদ্ধে, অত্যাচারিত শ্রেণীর বিরুদ্ধে। আর এই জন্যই তার এই কাব্যটি ব্যাপক অর্থাৎ বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে সেই বিদ্রোহী কবিতার জন্য। অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়, মনে রাখবে। তোমরা অনেক সময় উপন্যাস, নাটক অথবা কাব্যগ্রন্থের ভিতরে গুলিয়ে ফেলো, মনে রাখবে উপন্যাস হচ্ছে বাদন, অর্থাৎ আমাদের যে বাদন হারা, বিশেষভাবে মনে রাখতে হয়। নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা। আর গল্প, অনেক সময় উপন্যাস গল্প গ্রন্থের ভিতরে তোমরা কি মিলিয়ে ফেলো, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা।
আমার জেলা হচ্ছে ময়মনসিংহ, সেখানে তিনি বড় হয়েছেন। সেই ময়মনসিংহের ত্রিশাল থানায়। তোমরা জানো, তোমরা যখন বিদ্যালয়ে পড়তে যাবে অথবা পরীক্ষা দিতে যাবে তখন কবি নজরুল বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ত্রিশালে আছে তার নামে। হ্যাঁ, তিনি যেখানে বড় হয়েছেন, তিনি যেখানে পড়াশোনা করেছিলেন কিশোর বয়সে, ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ সপ্তম এই দুইটা ক্লাস তিনি বিশেষভাবে পড়াশোনা করেননি, গিয়েছেন স্কুলে আবার চলে এসেছেন, আবার সেখান থেকে তিনি কলকাতায় চলে গেছেন। যাক, সেটা কবির জীবনী তোমরা যখন পড়বে ভালো করে জানবে। তার জীবনে এমন কিছু নেই তিনি বাদ দেননি। তিনি প্রেম, তারপর বিয়ে, সবকিছুই শেষ পর্যন্ত তিনি বিয়ে বাড়ি থেকে অর্থাৎ বাসর রাত থেকেও তিনি পালিয়েছেন, বাসর ঘর থেকে ভয়ে, ঘর জামাই থাকতে হবে বলে। হ্যাঁ, তার জীবনে যে বিভিন্ন রোমান্টিকতা, দুঃখ সব মিলিয়ে একজন মানুষ, সাম্যবাদী অর্থাৎ জাতীয়তাবাদী একজন মানুষ হিসেবে তাকে আমরা চিনি। তার শেষ জীবন পর্যন্ত ছিলেন আমরা জানি প্রমীলা দেবী। তাকে তিনি বিয়ে করেননি, কিন্তু তার সাথে তিনি সঙ্গী হিসেবে শেষ জীবন পর্যন্ত ছিলেন। অন্য ধর্মের থাকলেও, অর্থাৎ তিনি হিন্দু সনাতন ধর্মের বিশ্বাসী ছিলেন। তার সাথে ছিল গভীর ভাব, ঘনিষ্ঠ ভাব। তার অনেক চার 3 ছেলে, তার কিছু কন্যাও ছিল, তাদের সব মিলিয়ে অনেক। তারপর তিনি 40 বছর বয়সে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান, বিশেষ রোগে আক্রান্ত হন। সেই বিষয়গুলো তোমরা কবি জীবনী পড়লে ভালোভাবে জানতে পারবে। তিনি কথা বলতে পারতেন না, হ্যাঁ, নড়াচড়া খুব বেশি করতে পারতেন না, এটা ছিল তার রোগ। আর হয়নি তখন, ভালো দেওয়া যায়নি। প্রমীলা দেবী তাকে সেবা শুশ্রূষা করেছেন। পরবর্তীতে তার বড় ছেলের বউ, তার ছেলের বধূ তাকে সেবা শুশ্রূষা করেছেন শেষ জীবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। অর্থাৎ যখন তাকে আমাদের দেশে নিয়ে আসা হয়েছিল 1972 সালে, তোমরা জানো ধানমন্ডিতে তার সেই বাসস্থান, অর্থাৎ যারা কবি পরিচিতি পড়ছো সেখানে উমা বউ, অর্থাৎ উমা মুখোপাধ্যায় তার ছেলের স্ত্রী, যখন প্রমীলা দেবী মারা যায় তার সমগ্র সেবা শুশ্রূষা করেছেন উমা মুখোপাধ্যায় সেই ধানমন্ডি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার পুরস্কার জগৎকান্তি পদক 1945 সালে, ভারত সরকার তাকে পদ্মভূষণ 1960 সালে এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিলিট 1969 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি পান এবং 1973 সালে বাংলাদেশ সরকার প্রদত্ত 21শে পদক, হ্যাঁ 1975 সালে এবং জাতীয় কবি মর্যাদা তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। করতে হবে না, হ্যাঁ, তোমরা দেখবে, আমি তো বলছি কানে শুনবে। ওকে স্যার, বাকিদের মাইক্রোফোনটা অফ করতে বলেন, বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো। আচ্ছা, তোমরা যারা মাইক্রোফোন অন করে আছো অর্থাৎ এটাকে মিউট করে দাও। হ্যাঁ, এবার মৃত্যু 1976 সালে 29শে আগস্ট কবি ঢাকা পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই যে মসজিদটি আছে তার পাশেই তার কবর। তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা শাহবাগ যাও, তার পাশেই গণ লাইব্রেরি, তার পাশে জাদুঘর, হ্যাঁ, জাতীয় জাদুঘর, সবগুলো একসাথে দেখতে পারবে। শহীদ মিনার, তিন নেতার মাজার, যা আছে সব। ওকে, তোমাদের বিশেষ কাজ, কবি নজরুল কত সালে জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতার নাম, তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যের নাম বলতে পারবে? এখন এই যে একটু আগে যে দেখলে শুনলে। জি স্যার, পারবো। ওকে, কবি কত সালে জন্মগ্রহণ করেন? 11ই জ্যৈষ্ঠ 1306 আর ইংরেজিতে হচ্ছে 24শে মে 1899। থ্যাংক ইউ। আচ্ছা, এবার অন্যজন, কাজল কথা বলছো, তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যের নাম বলো। অগ্নিবীণা, বিশেষবাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হৃদয়। থ্যাংক ইউ। এবার দেখো কিছু শব্দ, এই কবিতার ভিতরে কিছু শব্দ ছিল। পান্থ মানে পথিক, আজারি অর্থাৎ এই যে আজারি, রুগ্ন, ব্যতীত, গো ভাগার, মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান, গো ভাগার। চেঙ্গিস খান অর্থাৎ তখনকার সময় যে ডাকাত চেঙ্গিস খান ছিল ইতিহাসের,
আরেকজন হচ্ছে আরেকজন বিখ্যাত ঐতিহাসিক মুসলিম শাসক গজনির সুলতান মাহমুদ, তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন, ধ্বংসলীলা চালান। এটা ধ্বংসলীলা বলা হয়, কিন্তু আসলে কি ভারতবর্ষ শাসন করার জন্য তিনি আক্রমণ চালান, কারণ একটা জায়গা দখল করার জন্য অবশ্যই সেটা যুদ্ধ করেই দখল করতে হয়, তাই না? কালাপাহাড় রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ যাকে আমরা চিনি, কালাপাহাড় রাজনারায়ণ, তোমরা বিভিন্ন মিথে দেখতে পাও, এটা ভারতের বিভিন্ন সিরিয়ালে এগুলো দেখা, কালাপাহাড় সম্পর্কে রাজনারায়ণ বা রাজকৃষ্ণ। এই যে এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, কবিতা আবৃত্তির সাথে সাথে আমরা এই ছবিগুলো এখানে দেখতে পারি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, এই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালের ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, খুদার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া কুলো পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধার কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাইনি তো 7 দিন, সহসা বন্ধ হলো মন্দির। ভিখারি ফিরিয়া চলে, তিমিরে রাত্রি পথ জুড়ে, তার ক্ষুধার মানিক জলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অডেল কুস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা, ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, বেলা হলো দেখি লেটা, ভুখা আছো মর্গ বাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা? ভিখারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করুনি প্রভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। অর্থাৎ এই যে ভিখারি যায় ফিরে ফিরে, আর 80টি বছর তার বয়স, কখনো তাকে কি এই যে কবি প্রভুকে ডেকেছে বারবার, কিন্তু তার ক্ষুধা অর্থাৎ তার যে খাবার অন্ন সে বন্ধ করেনি, তাই না? আর এখানে মসজিদ মন্দিরে যারা থাকে তারা কি করেছে, তার খাবার বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছে। এই যে দুঃখ ভিখারি, এটাই অর্থাৎ ভিক্ষুক অসহায় শ্রেণী মানুষের দুঃখ। অর্থাৎ এখানে কবি চেঙ্গিস এবং গজনী মাহমুদ ও কালাপাহাড়কে আল্লাহ জানিয়েছেন, অর্থাৎ কালাপাহাড়কে আহ্বান জানিয়েছেন, অর্থাৎ কে? কবি, তাই না? চেঙ্গিস খান, গজনী মাহমুদ, কালাপাহাড়, এই 2টি চরিত্র বিশেষ, 3টি চরিত্র বিশেষ ভাবে করা আছে। হ্যাঁ, বলবে কিছু? এই যে যখন 2টি শ্রেণী, একটি হচ্ছে অত্যাচারিত অসহায় শ্রেণী মানুষ, প্রথম অংশে যে কবিতা দেখলে অর্থাৎ আবৃত্তি করলাম, অর্থাৎ তোমরা দেখতে পেলে কবির ভাষায়। আর এখন যে অংশটুকু সেটা হচ্ছে যারা অত্যাচার করেছিল, চেঙ্গিস খান, গজনী মাহমুদ, কালাপাহাড়, তাদের কথা। অর্থাৎ এই যে ভজনালয় লাগানো, সেই 3জন বিশেষ মানুষের কথা এখানে বোঝানো হয়েছে। যে ইতিহাসের এই 3টি নাম কি অনেক বেশি আমরা জানি যে এরা অত্যাচার করেছিল, কিন্তু কবি আজকে, হ্যালো তোমরা কথা বলো না, কবি আজ এই অসহায়দের পক্ষে দাঁড়িয়ে বলছেন যে চেঙ্গিস খান, গজনী মাহমুদ, কালাপাহাড় তোমরা কোথায় আজ?
তোমরা তখন মানুষের উপর যখন অত্যাচার চালাতে, তাদের তখন তোমাদের ডাকাত বলা হতো, তোমাদেরকে বলা হতো কি তোমরা ধ্বংসলীলা চালিয়েছো। কিন্তু আজ আমি তোমাদেরকেই চাচ্ছি, কারণ কি যারা অত্যাচার করছে সমাজে, যারা অসহায়দের খাবার ছিনিয়ে নিচ্ছে, তাদেরকে তোমরা কি করো, ধ্বংস করে দাও। তোমরা আসো, আবার আবির্ভূত হও। এই তিনজনকে কি করছেন, কবি আহ্বান করছেন। বুঝতে পেরেছো? এই জন্য এই তিনজনের নাম নিয়েছেন। যদিও ইতিহাসে এই তিনজন কুখ্যাত ব্যক্তি, কিন্তু কবি আজকে তাদেরকে আহ্বান করেছেন এই সমাজকে কি করার জন্য, মুক্ত করার জন্য, এই বৈষম্যহীন সমাজকে কি করার জন্য, সাম্যবাদের ডাকে, অর্থাৎ অসহায়দের অধিকার ছিনিয়ে যাতে ওরা ফিরিয়ে দেয়, এই জন্য তাদের আহ্বান করেছেন। তোমরা এখানে মূল্যায়ন প্রশ্ন কিছু দেখতে পাচ্ছ, মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন, ফুকারি শব্দের অর্থ কি, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন আসে তোমাদের অনেক সময়। কালা পাহাড়ের প্রকৃত নাম কি, তাই না? এগুলোতে অনেক সময় তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয়, খেয়াল করবে ভালো করে। কালা পাহাড়ের প্রকৃত নাম কি বলতে পারবে? একটু আগে কিন্তু দেখিয়েছিলাম। রাজচন্দ্র বা রাজকৃষ্ণ। রাজনারায়ণ, গুড, থ্যাংক ইউ মারিয়া। তারপর দেখো গজনী মাহমুদ কে, তার খোঁজ কেন করা হয়েছে? ওই যে কেন করা হয়েছে, এই যে মাত্র আমি তোমাদের ব্যাখ্যাটা দিলাম। তার খোঁজ করা হয়েছে কেন? অসহায়দের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যারা বুকারির খাবার তালা মেরে দেয়, যারা মসজিদ মন্দিরের তালা মেরে দেয়, তাদের কাছ থেকে, তাই না? গজনী মাহমুদকে আহ্বান করা হয়েছে। আজকের মতো ক্লাসের ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে। তোমাদের কোনো প্রশ্ন আছে এই কবিতার, জানার, বোঝার? জি না স্যার, কিন্তু আপনি তো প্রতিবার আমাদের বিভিন্ন টিক চিহ্ন দেন স্যার, এবার তো টিক চিহ্ন দিলেন না। প্রতিবার দিয়ে এবার টিক চিহ্ন দেই না। আজকে তুমি প্রিপারেশন নিয়ে আসছিলে যে আজকে উত্তর দিবই, তাই না? আমি কিন্তু এই যে জি স্যার। মাঝে মাঝে তোমাদের এই যে গজনী মাহমুদকে, এটা কিন্তু টিক চিহ্নের মতো বলে দিয়েছি, কিন্তু এগুলা কিন্তু টিক চিহ্নের মতোই কাজ। এই যে মূল্যায়ন, হ্যাঁ, এটা মূল্যায়নের অংশের ভিতরে পড়ে। আচ্ছা, আজকে ক্লাসে টিক চিহ্ন দেইনি, পরে ক্লাসে বেশি করে দিয়ে দিব। পরে ক্লাসটা শুধু টিক চিহ্নের উপর হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে তোমাদের 21 সালের, অথবা যারা 21 সালের আছো তারা, এবং 22 সালের যারা আছো তারাও সবাই প্রিপারেশন নিবে তোমাদের সিলেবাসের উপর, শুধু টিক চিহ্ন। হ্যাঁ, জি স্যার। আমাদের প্রথম 3টি কবিতা, প্রথম 3টি গল্পের উপর। ওকে, আচ্ছা স্যার। আর স্যার। পাশাপাশি তোমরা সহপাঠ করতেছো তো? সহপাঠ, জি স্যার। ওকে। তোমাদের এই যে সহপাঠ দুটি কি কি আছে বলো তো? বহিপীর হ্যাঁ, আর কাকতারুয়া। আর একটা কাকতারুয়া। এই দুটি ভালো করে, কিন্তু কারণ ক্লাসে তো আসছো না, আমরাও পড়াইতে পারছি না, তো তোমরা ভালো করে একটু একটু করে পড়বে। হ্যাঁ, এই অবসর সময় যখন ভালো লাগবে না তখন ওইটা পড়বে, দেখবে ভালো লাগবে। এই হ্যাঁ, কাকতারুয়ার বহিতে যে অনেক জি স্যার, মজার এটা অনেক সুন্দর চরিত্রটা নাটক। অসাধারণ চরিত্র, তোমাদের বয়সেরই চরিত্র। হ্যাঁ, কিশোর বয়সে। বুধার চাচাতো বোন নাম কি জানো? তাহেরা। এই বোধার চাচাতো বোনের নাম তাহেরা। এখন ভুলে গেছি। হ্যাঁ, এটা তো এই যে পণ্ডিত মশাইরা যারা আছেন তারা উত্তর দেওয়া দরকার ছিল। যাক, ধন্যবাদ তোমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। কঠোর লকডাউন কিন্তু, সাবধান। জি স্যার। জি স্যার, আমাদের জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই তোমাদের জন্য সর্বদাই দোয়া, সবচেয়ে ভালো দোয়া। এবার আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।